নমস্কার, টেক অ্যাহেডের ডটনেট টিউটোরিয়ালে আপনাদের আরেকবার স্বাগত। এখন আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা ক্লাস বা অবজেক্ট বানাতে পারি। এইবার আমরা দেখব কিভাবে ডটনেটে বা ভিজুয়াল স্টুডিওতে ক্লাস বানানো যায়। এই ক্লাস বানানোর জন্য আমরা ক্লাস এবং অবজেক্ট দিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করে দেব। তো তার জন্য আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে ফাইলে গিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব। সেখানে আমরা যেমন আগে দেখেছি কনসোল অ্যাপ্লিকেশনে আমি একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি CLS OBJ বলে। ওকে, আমাদের প্রজেক্ট তৈরি। এবার আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব। ডটনেটে আমরা দুভাবে ক্লাস অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমরা যে ফাইলে প্রোগ্রাম ফাইলটা রয়েছে অর্থাৎ প্রোগ্রাম CS এর ভেতর, এখানে আমরা এই নেম স্পেসের ভেতর আবার একটা ক্লাস তার নাম দিয়ে আমরা ক্লাস নিতে পারি। কিন্তু এইভাবে ক্লাস নেবার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা যদি একবার এই ক্লাসটা নিয়ে নিই, অর্থাৎ একটা ফাইলের ভেতরেই সব ক্লাস থাকবে, এক্ষেত্রে ক্লাসের সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো একটা পার্টিকুলার ক্লাসকে খুঁজে সেখানে কাজ করতে আমাদের যথেষ্ট অসুবিধে হতে পারে। সেই জন্য ডটনেট আমাদের একটি সুবিধে দিচ্ছে, আমরা ডিফারেন্ট ফাইলের ভেতর ক্লাস আলাদা আলাদা করে লিখতে পারি, অর্থাৎ প্রত্যেক ক্লাসের জন্য আমরা আলাদা আলাদা ফাইল নিতে পারি। তো আমরা সেই অ্যাপ্রোচেই যাব, কারণ এটা অনেক বেশি সুবিধাজনক, আমাদের অনেক বেশি কাজ করতে সুবিধে দেয়। সো আমরা প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা ফাইল এইভাবেই আমরা কাজ করি। তো এক্ষেত্রে আমরা আমাদের একটা নতুন ক্লাস আমরা নিতে চাইছি যার নাম হয়তো EMP। সেই EMP ক্লাস করার জন্য আমি একটা ফাইল নেব। এবার আমরা দেখব কিভাবে ডটনেটে ফাইল অ্যাড করতে হয়। ফাইল অ্যাড করার জন্য আমরা সোজাসুজি চলে যাব সলিউশন এক্সপ্লোরারে। সলিউশন এক্সপ্লোরারের ভেতর আমরা প্রজেক্ট নেমটা যেখানে আছে, অর্থাৎ CLS OBJ আমরা যে প্রজেক্টটা দিয়েছিলাম সেই প্রজেক্টের উপর প্রজেক্টের নামটা যেখানে শো করছে তার উপর রাইট ক্লিক। আমরা আগেই বলেছি যদি কোনো নতুন ফাইল বা অন্য কিছু আমাদের অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমাদের সেটা সলিউশন এক্সপ্লোরারের মাধ্যমে করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা নতুন ফাইল অ্যাড করতে চাইছি, তাই জন্য আমরা সলিউশন এক্সপ্লোরারে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লাস OBJ বলে যে প্রজেক্ট আছে সেটা বোল্ডে লেখা আছে। এটা লক্ষণীয় যে শুধুমাত্র প্রজেক্ট নেমটাই বোল্ডে লেখা থাকে, অন্য সব কিছু নর্মালে লেখা থাকে। যাই হোক, আমরা এই প্রজেক্ট নেমের ওপর রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে মেনুটি খুললো, সেখানে অ্যাড বলে একটা অপশন আছে। সেই অ্যাড অপশানে ক্লিক করে আমরা চলে যাব নিউ আইটেম। নিউ আইটেমে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক রকমের টেমপ্লেট আমরা আছে। আমরা বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা ডটনেট দিয়ে বানাতে পারি, সেই ধরনের জিনিসপত্রগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। এর ভেতরে আমরা আপাতত যেটা করতে চাইছি সেটা হচ্ছে ক্লাস। সো আমরা ক্লাস সিলেক্ট করি এবং এই জায়গাটায় আমরা ক্লাসের নাম অ্যাজ ওয়েল অ্যাজ ফাইলের নাম দুটোই স্পেসিফাই করছি। এই ক্ষেত্রে আমরা যেহেতু ক্লাসটা EMP বলছি তাই EMP নামটা দিলাম। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা সিসার্ভ করছি সেহেতু এখানে আমরা অধিকাংশ ফাইলের এক্সটেনশন পাবো .ch হিসাবে। এটা যদি আমি VB করতাম তাহলে .vb আসতো। যাই হোক, আমরা EMPCS করে এখানে ক্লাস সিলেক্ট করেছি, এখানে আমরা EMPCS নাম দিয়েছি এবং অবশ্যই আমরা দেখে নিয়েছি যে এটা যেন ভিজুয়াল C# থাকে। দেন আমরা অ্যাড করি। দেখা যাচ্ছে এখানে একটা নতুন ফাইল আমাদের সলিউশন এক্সপ্লোরারে অ্যাড হয়ে গেছে EMPCS করে, এবং সেই EMPCSটা আমাদের এখানে একটা নতুন ট্যাবের মধ্যে খুলে গেছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি
যেখানে একটা ক্লাস .NET বানিয়ে দিয়েছে যার নাম EMP। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে নেম স্পেসটা, এখানেও যে নেম স্পেস আছে CLS OBJ, এখানেও সেই নেম স্পেসই আছে CLS OBJ। অ্যাকচুয়ালি এটার মাধ্যমেই .NET বুঝতে পারে যে আমার কোন ক্লাস কার ভেতরে আছে। সব আমরা একটা নেম স্পেসকে ডিফারেন্ট ফাইলের মধ্যে ভেঙে ভেঙে রাখছি। ও যখন কম্পাইল করতে যাবে সে কি করবে না, সেই নেম স্পেসগুলোকে আলাদা আলাদা ফাইলের ভেতর সার্চ করবে এবং তাদের ভেতর যে যে জিনিসগুলো আছে সেগুলোকে একত্রিত করে তারপর কম্পাইল করবে। যাই হোক, আমরা এবার চলে আসছি ক্লাস EMP। এবার আমরা কিছু ক্লাস মেম্বার নেব, অর্থাৎ কিছু ভ্যারিয়েবল এবং কিছু মেথড ডিক্লেয়ার করব। এক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সাধারণত যে কোনো মেম্বারকে প্রাইভেট করার দিকেই বেশি নজর দেব, কারণ আমাদের সিকিউরিটিটা বেশি দরকার। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই পাবলিক দিতে হবে, কারণ পাবলিক ছাড়া আমরা এই ক্লাসে আবার আউটসাইড অ্যাক্সেস পাবো না। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা থাকবে প্রাইভেটের দিকে, যেগুলো না দিলেই নয় সেইগুলোকে আমরা প্রাইভেট পাবলিক করব। আমরা এক্ষেত্রে যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা তিনটে জিনিস নেব, যেখানে আমরা বিভিন্ন ডেটা নেব এবং সেগুলোকে শো করব। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলা দরকার, যদি আমরা কোনো মেম্বারের আগে .NET-এর ক্ষেত্রে C#.NET-এর ক্ষেত্রে যদি আমরা কোনো মেম্বারের আগে ডেটা আমার অ্যাক্সেস মডিফায়ার আমরা কিছু না বলি, তাহলে বাই ডিফল্ট সেটা প্রাইভেট হয়। এটাও একটা লক্ষণীয় ব্যাপার যে আমরা যদি, অর্থাৎ শুধু এখানে ধরা যাক একটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি int EMPL, এক্ষেত্রে EMPNও কিন্তু একটি প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবেই থাকবে। আমাদের প্রাইভেট আমরা লিখি না লিখি এটা কিন্তু প্রাইভেট, কারণ বাই ডিফল্ট আমি যেটা বললাম .NET-এ ডেটাটাই প্রাইভেট হয়। অথবা আমরা ডাইরেক্টলি এইভাবে প্রাইভেট লিখেও কোন ডেটা টাইপকে প্রাইভেট ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে মূলত তিনটে ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, একটা এমপ্লয়ি নাম্বার, একটা এমপ্লয়ি নেম এবং একটা স্যালারি, যে ডেটাটাই আমাদের ডেসিমাল। এবার আমরা একটা পাবলিক মেথড ডিক্লেয়ার করছি, যার কাজ এই ভ্যারিয়েবলগুলো ইউজারের কাছ থেকে নেওয়া। গেট ডেটা। গেট ডেটার ভেতর আমরা দিলাম console.write। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, রাইট এবং রাইট লাইনের মধ্যে পার্থক্য কি। নর্মালি রাইট আর রাইট লাইন যারা জাভা জানে তাদের ক্ষেত্রে প্রিন্ট আর প্রিন্ট এলএনের যা ডিফারেন্স, রাইট আর রাইট লাইনেরও একই ডিফারেন্স। অর্থাৎ রাইট বা রাইট লাইনের পরে আমরা যে স্ট্রিংটা লিখছি, অর্থাৎ অ্যাজ এ প্যারামিটার আমরা যে স্ট্রিং পাঠাচ্ছি, রাইট লাইনের ক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি তারপরে একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড হয়ে যায়, whereas রাইটের ক্ষেত্রে সেটা হয় না। সো আমরা যখন কোনো ইনপুট নেব সেক্ষেত্রে আমরা রাইট ইউজ করব, আর যখন কিছু দেখাতে চাইব তখন আমাদের রাইট লাইন ইউজ করব। এবার আমরা স্যালারি ইউজারের কাছ থেকে নেব।
সরি স্যালারি না, আইডি নেব। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কনসোল ডট রিড লাইনের মাধ্যমে আমরা কনসোল থেকে একটা স্ট্রিং লাইনকে রিড করতে পারি। কিন্তু এই যে কনসোল ডট রিড লাইন, সে কি করছে না, কনসোল থেকে একটা স্ট্রিংকে রিড করছে, দিয়ে সেটা আমাদের রিটার্ন করছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কনসোলের রিড লাইন মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। তাহলে অবশ্যই সেটা এমপ্লয়ি নাম্বারের ভেতরে আমরা অ্যাড করতে পারবো না, এবং যেহেতু আমরা এমপ্লয়ি নাম্বারের ভেতরে এটাকে ডাইরেক্টলি অ্যাড করতে পারবো না, সেহেতু আমাকে কি করতে হবে, আমাদের কনভার্ট করে নিতে হবে এই স্ট্রিংটাকে অ্যাজ এ ইন্টিজার। এবং তার জন্য ইন্টিজারের একটি ক্লাস রয়েছে, দ্যাট ইজ কল্ড int32। তার একটি মেথড হচ্ছে পার্স। এই পার্স কি করছে না, আমার এই ভেতরে যে স্ট্রিংটা আমরা পাচ্ছি সেই স্ট্রিংটাকে কনভার্ট করে দিচ্ছে এমপি তোমার ইন্টিজার। সিমিলারলি আমরা নামের জন্য নিলাম ইন্টার নেম, যেহেতু নেমটা স্ট্রিংই থাকবে সেহেতু আমাদের কোনো কনভার্সনের প্রয়োজন নেই। এবং সবশেষে আমরা নেব স্যালারি। অবশ্যই স্যালারি যখন হবে তখন আমাদের ঠিক আগেরবার যেমন আমরা ইন্টিজারে কনভার্ট করেছিলাম, এবার আমরা কনভার্ট করব ডেসিমালে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের তিনটে যে ক্লাস মেম্বার, তিনটে যে আমরা ভ্যারিয়েবল নিয়েছিলাম, অ্যাট্রিবিউট নিয়েছিলাম এই ক্লাসের, তার ভ্যালুগুলোকে নেওয়ার জন্য আমরা গেট ডেটা মেথডের মাধ্যমে সেই ভ্যালুগুলোকে নিয়ে নিই। এবং সবশেষে এবার আমরা যে ভ্যালুগুলো নিলাম সেগুলোকে দেখানোর জন্য আমরা আরেকটা মেথড বানাচ্ছি যার নাম দেওয়া হলো শো ডেটা। এই শো ডেটার মাধ্যমে আমরা কি করব না, আমরা আমাদের ডেটাগুলোকে শো করিয়ে দেবো। যে ডেটাগুলো ইউজার ইনপুট করবে সেগুলোকে আমরা শো করাবো। তার জন্য আমরা রাইট লাইন আচ্ছা, এক্ষেত্রে এসকেপ সিকোয়েন্স যেমন সি বা জাভাতে আমরা ইউজ করি সেরকম করতে পারি। এবার আমরা জাস্ট প্রিন্ট করছি।
এটি হলো নেম, এইবার আমাদের ক্লাস তৈরি। এই ক্লাসটিতে আমরা কিছু প্রাইভেট মেম্বার পেয়েছি, কিছু পাবলিক মেথড পেয়েছি। এবার এই ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করব প্রোগ্রাম সিএস এ। প্রোগ্রাম সিএস হচ্ছে আমাদের সেই ক্লাস যার ভেতরে মেইন ফাংশন আছে। এই মেইন ফাংশনের ভেতর আমি ডিক্লেয়ার করছি এমপ্লয় ক্লাসের একটা অবজেক্ট রাম। অবজেক্ট আমরা দুভাবে ডিক্লেয়ার করতে পারি, এটা জাভাতেও যেরকম সত্য এখানেও আমরা সেভাবেই কাজটা করতে পারি। এক হচ্ছে আগে ডিক্লেয়ার করলাম, তারপরে ক্রিয়েট করলাম বা ইনস্ট্যান্সিয়েট করলাম। অথবা আমরা আরেকটা ওয়েতে অবজেক্ট করতে পারি, সেটা হচ্ছে এক লাইনে ডিক্লেয়ার এবং ইনস্ট্যান্সিয়েশন। এক্ষেত্রে ইএমপি হয়ে গেল ক্লাস, অর্থাৎ সেই ডেফিনেশন যেটা ফিজিক্যালি রাম এবং শ্যামের দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। রাম এবং শ্যাম হলো ইএমপি ক্লাসের অবজেক্ট। এবার আমরা রামের ভেতরে আমরা অনেকগুলো মেথড করেছিলাম, আমরা দুটো মেথড লিখেছিলাম, গেট ডেটা আর শো ডেটা। এই দুটোই পাবলিক মেথড ছিল, সো দ্যাট এই দুটোই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেসব ডেটা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো না, বিকজ সেগুলো প্রাইভেট ছিল, আউটসাইড দ্য ক্লাস, এদের অ্যাক্সেস নেই। ইএমপির ভেতর থেকে তাদেরকে আমরা অ্যাক্সেস করতে পারতাম, বাট আমরা এখন প্রোগ্রাম ক্লাসের ভেতর আছি, দ্যাট ইজ নট ইন ইএমপি, সো আমরা সেই ডেটাগুলোকে পাবো না। আমরা শুধুমাত্র পাবলিক ডেটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো ইএমপি। প্রথমে আমরা গেট ডেটা কল করলাম রামের তরফ থেকে, এবং তারপরে আমরা শ্যামের তরফ থেকে, আচ্ছা আগে আমরা রামের ব্যাপারটাই মিটিয়ে নিই, তারপরে আমরা রামের শো ডেটাকে কল করি। অর্থাৎ প্রথমে রামের ডেটা নেবে এবং দেখাবে। এক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা কনসোল ডট রাইট লাইন দিয়ে দিলাম, উপরে লিখে দিলাম রামস ডেটা। সিমিলারলি শ্যামের জন্য আমরা একই কাজ করি। শ্যাম ডেটা and finally console dot readline। এবার আমরা রান করিয়ে দেখি। প্রথমে রামের ডেটা নেওয়া হচ্ছে 1, নাম দেওয়া হলো রাম, স্যালারি দেওয়া হলো 30,000। রামের ডেটা দেখিয়ে দিল। এবার শ্যামের ডেটা নেওয়া হচ্ছে, শ্যামের ক্ষেত্রে 2,
স্যালারি 22,000, সরি নাম আমি একটু ভুল করে ফেলেছি, যাই হোক অসুবিধা নেই, আমাদের যেরকম ভাবে আমরা ডেটা ঢোকাচ্ছি সেভাবেই আমরা দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা একটা ক্লাস বা অবজেক্টকে নিয়ে কাজ করতে পারি ডট নেটে।